অনুমতি নিয়ে কখনো বিরোধিতা হয় না। আমার জন্য আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়। ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই 4 মাসে কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আদৌ কি 6 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে। এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নেবে যে এই বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো। হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তার মানে আমাদের অর্জিত হচ্ছে 4 লক্ষ কোটি টাকা, 3,60,000 কোটি টাকা প্লাস 40,000 কোটি টাকা, অর্থাৎ হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 74% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর সব দেশে তাবৎ অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটের যে রাজস্বের যে প্রবৃদ্ধি থাকে সেটি 10 থেকে 12% একটা আইডিয়াল একটা ফিগার। সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, 10 থেকে 12%-এর জায়গায় সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যেই মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে রাজস্বের যে মাত্রাটি নির্ধারণ করা হয়েছে এবং এনবিআর এর যে সক্ষমতা রয়েছে সেটি বিবেচনায় এই বাজেটটির লক্ষ্যমাত্রা রাজস্বের ক্ষেত্রে কতটা অর্জিত হবে সেটি আসলে আমরা সন্দেহ প্রকাশ করছি। দ্বিতীয়ত, কিছুক্ষণ আগে একজন বলে গেলেন, একজন মাননীয় সংসদ সদস্য, যে আমাদের দেশের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। মাননীয় স্পিকার, 100 টাকার যদি আমি বাংলাদেশে ব্যবসা করি, আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয় 27.5%, অর্থাৎ আমি সেখানে 100 টাকার মধ্যে আমার পকেটে থাকে আর 72.50 টাকা, 72.5 টাকা। এই 72.5 টাকার মধ্যে আমার ডিভিডেন্ড ট্যাক্স সারচার্জ সহ আমাকে দিতে হয় মাননীয় স্পিকার 40%, অর্থাৎ আমার পকেটে তখন থাকে 43.5 টাকা। এই 43.5 টাকা আমি 100 টাকা ইনকাম করি, আমার সর্বসাকুল্যে আমার ট্যাক্স চলে যায় 56.5%। আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, সেখানে এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে 0%। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই 15%, নেপালের দিকে যদি তাকাই তাহলে সেটা 5%। শুধু সরকারের সমালোচনার খাতিরে না, আমরা নির্মোহভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থেকে আমরা বলছি এই 56.5% কর্পোরেট ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স বিদ্যমান রেখে এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না এবং ফরেন ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না। যেই বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে পারবে 0% ট্যাক্স দিয়ে, সেই বিজনেসম্যান 56.5% ট্যাক্স দিয়ে সেই বাংলাদেশে বিজনেস করতে আসবে না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এই বাজেট একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা বাজেট হবে এবং কর্পোরেট ট্যাক্সের একটা সহনশীল মাত্রায় কর্পোরেট ট্যাক্সকে রিডিউস করা হবে। হতাশ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি পরবর্তী যে অসঙ্গতিটা সেটা হচ্ছে মূল্যস্ফীতি এবং জিডিপির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে 9.4% এবং আমরা যদি খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ধরতে যাই সেটা 12%-এরও বেশি। এখন এই বাজেটে নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি সেটা আমাদের 7.5%-ই রিডিউস করা হবে। পৃথিবীর সব দেশে, সব বাজেটে, সব অর্থনৈতিক ব্যবস্থায় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার স্বীকৃত মাধ্যম হচ্ছে 2টা। একটা হচ্ছে উচ্চ হারে সুদ নির্ধারণ করা অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে নিয়ে আসা। আমাদের একটা অর্থ বছরে 1,40,000 কোটি টাকার একটা নির্ভরশীল অর্থনীতি বিদ্যমান রেখে আমরা কিভাবে মূল্যস্ফীতিকে আমরা 7.5%-এ নিয়ে আসব, এই যে স্ববিরোধী যে অবস্থানটা,
এই জায়গাটা আমাদের কাছে আসলে মাননীয় স্পিকার স্পষ্ট না। আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন। এই যে স্ববিরোধী অবস্থানটা, এটা আমাদের সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট হতে হবে। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের যেই সুপারিশটি করেছেন এবং যেই বিষয়ে বলেছেন, এটির জন্য জনগণ বাহবা দিয়েছেন। আবার গত পরশুদিন মাননীয় অর্থমন্ত্রীকে আমরা দেখলাম আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় আমাদের কাপড়, রড সিমেন্ট, তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় 16টি দ্রব্যের মধ্যে উনি ট্যাক্স বসানোর কথা বলেছেন। এখন মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যটিতে যখন ট্যাক্স বসাবে, দিন শেষে বিক্রেতা কিন্তু এই ট্যাক্সের বোঝাটি আমাদের তৃণমূলের যে ক্রেতারা থাকবেন এই ক্রেতাদের থেকেই কিন্তু এই ট্যাক্সটি মাননীয় স্পিকার যাবে। সুতরাং যখন বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হবে, আবার বলা হচ্ছে ট্যাক্স বাড়ানো হবে, এটিও কিন্তু মাননীয় স্পিকার একটি সাংঘর্ষিক অবস্থায় রয়েছে। সুতরাং যদিও বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাবে, সেই জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন শেষে কমবে না, কারণ এই ট্যাক্সের বোঝাটি দিন শেষে আমার আপনার মতো সাধারণ মানুষের উপরে চেপে বসবে। দিন শেষে এই জায়গাটি হচ্ছে মাননীয় স্পিকার প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, আমরা সরকার দল থেকে একটি কমিটমেন্ট পেয়েছিলাম নির্বাচনের আগে, সেটি হচ্ছে আগামী 5 বছরে এই 4 মাস সহ 1 কোটির উপরে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। 1 কোটি কর্মসংস্থান। এখন প্রত্যেক মাসে আপনার 1.5 লক্ষ কর্মসংস্থানেরও বেশি। তার মানে এই 4 মাসে সেই হিসাবে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার কথা 6 লাখ এই 4 মাসে। আপনাদের কাছে প্রশ্ন, মাননীয় অর্থমন্ত্রী, এই 4 মাসে কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আদৌ কি 6 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? যদি হয়ে থাকে সেই কর্মসংস্থানগুলো কোথায়? সেই চাকরিগুলো কোথায়? যারা শিক্ষিত হয়ে সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, ক্ষুদ্র ঋণের জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, আসলেই কি আমরা এই 6 লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি কিনা, নাকি নির্বাচনের আগে সেটি শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই বিষয়টি আমাদের স্পষ্ট হতে হবে। মাননীয় স্পিকার, আমরা প্রাচীন একটি ভারতের একটা প্রবাদ আছে, এই যে আমাদের একটি সান্ধ্যকালীন সংসদ চলছে, আমাদের মধ্যে একটি আলস্য ঝেঁকে বসেছে, আমরা একটু এখন বিশ্রামের একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। এরকম একটা বিশ্রামের সময়ে এক ভারতের প্রাচীন ভারতের একটা প্রবাদ আছে। সেই প্রবাদে একজন বলেছিলেন যে ঋণং কৃতা ঘৃতং পিবেত যাবৎ জীবন সুখেং কিবত। অর্থাৎ ঋণ করে প্রয়োজনে ঘি খাও, তাইলেও সুখে থাকো। ঋণ করো, ঘি খাও, পরের ধনে পুদ্দারি করো, ঋণ করে ঘি খেয়ে জমিদারি করো, তাও ঋণ করো। আমার কাছে মনে হচ্ছে মাননীয় স্পিকার, এই প্রবাদটিকে সরকারি দলের কিছু সদস্য খুব সিরিয়াসলি নিয়েছেন, নিয়ে ওনারা ঋণ করো, ঘি খাও, তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ করো। মাননীয় স্পিকার, আমরা দেখলাম এই সংসদে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো স্পষ্ট কোনো কর্মসূচি আমরা পাই নাই। কিভাবে ব্যাংকগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, ব্যাংকগুলোকে দীর্ঘ 17 বছর ধরে ব্যাংকের টাকা ঋণের নামে যেভাবে বিদেশে পাচার করা হয়েছে, সেই পাচারকৃত টাকাকে কিভাবে উদ্ধার করা হবে সেটার কিন্তু সুস্পষ্ট আমরা কোনো পলিসি পাই না। মাননীয় স্পিকার, আমরা গভর্নর সাহেবকে মাঝে মাঝে আমরা একটু আক্ষেপ প্রকাশ করতে দেখি, 4,80,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেটাকে কিভাবে আনা যাবে সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ পর্যন্ত আমরা দেখি। মাননীয় স্পিকার, এই যে ঋণ খেলাপি যারা আছে, নির্বাচনের আগে একটা কমন একটা স্ট্রাকচার, 5 বছর কোনো খোঁজখবর থাকে না, তফসিলের আগে সেখানে একটু কোর্টে যাবে, কোর্টে গিয়ে ওই ঋণ খেলাপির উপরের এই অর্ডারটার উপরে একটা স্টে দিবে এবং 2% দিয়ে আবার রিশিডিউল করাবে, রিশিডিউল করিয়ে আবার নির্বাচন অংশগ্রহণ করবে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠায়া, এবং আগামী 5 বছর আবার এই ঋণ নিয়ে কোনো ধরনের আর কোনো খোঁজখবর থাকে না। জনগণের টাকা নিয়ে এই বিলাসিতা বন্ধ করতে হবে এবং ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়,
এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন। এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়মুক্তির জন্য এটি প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের যেই জায়গায় টাকা পাচার করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। এই শ্বেতপত্রতে দেখানো হয়েছে 28 লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে। 28-এর পরে কয়টা সংখ্যা হয় আমি আর্টস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না 28-এর পরে কয়টা সংখ্যা হয়। 28-এর পরে না, 28-এর পরে 9টা না, এটাও হয় নাই। 28-এর পরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন মাননীয় স্পিকার, যারা পাচার করেছে তারা সদর্পে এখন হচ্ছে মাননীয় স্পিকার গুলশান, বনানী, ধানমন্ডি এই দেশে এখন বুক ফুলিয়ে চলাফেরা করে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই। আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে। আমরা দেখেছি এই মামলার কি অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই। আন্ডার টেবিল কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায় সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার এই বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুন হত্যাকে যারা বৈধতা দিয়েছে তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা অবশ্য শুনতে পেয়েছি, বললে অবশ্য অনেকে রাগ করে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে, তারপরেও চিফ হুইপ মহোদয় অনুরোধ করেছেন আরো 3 মিনিট বাড়ানো হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার, আমরা শুনতে পেয়েছি বা দেখতে পাই এবং সরকার দলেরই অনেকে মাঝে মাঝে আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে আসলে আমরা জেল খেটেছি, আমরা কষ্ট করেছি, আমাদের সন্তানদের সাথে আমরা থাকতে পারি নাই, কিন্তু আমাদের দলে কিছু কিছু মানুষ বসুন্ধরার অ্যাডভাইজর হিসেবে কাজ করে, তাদের মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসাবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, এটা আমাদের জন্য না, বরং তাদের সহকর্মীদের জন্য এটি তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেটি আমরা জানি। মাননীয় স্পিকার, এই বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমরা যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকগুলোকে দখল করেছে, যারা গণতন্ত্র পথকে রুদ্ধ করেছে, গুম খুনের বৈধ, একটু ওয়েট করেন, সময় তো দিবে, আসতেছে, শেষ হোক। যারা গুম খুনের, আমি আপনাকেই বলছি মিস্টার হাসান, এইদিকে। ইয়েস মাননীয় স্পিকার, আমি অ্যাড্রেসিং ইউ মাননীয় স্পিকার। যারা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপি থেকে স্ট্রিক্ট আমরা অ্যাকশন দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ হন নাই, আমরা সেটাকে ওয়েলকাম জানাই। মাননীয় স্পিকার, প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা দুইটা এক না। মাননীয় স্পিকার, আমরা ওয়েলকাম করি উনি প্রতিশোধ পরায়ণ হন নাই, ব্যক্তিগত রাগ ক্ষোভের ঊর্ধ্বে উনি উঠতে পেরেছেন, কিন্তু আমরা এটা ওনার কাছ থেকে শুনতে চাই, ওনার দলের কাছ থেকে শুনতে চাই, গুম খুনের হত্যার উনি সুবিচার নিশ্চিত করবেন, উনি আইনের শাসন নিশ্চিত করবেন এবং এতদিন ধরে যারা নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে এই ফেসিবাদের পক্ষে যারা বয়ান উৎপাদন করেছেন তাদের বিরুদ্ধে উনি সুবিচার নিশ্চিত করবেন। মাননীয় স্পিকার, আমাদের প্রতিহিংসার কথা বলছি না, প্রতিশোধ পরায়ণতার কথা বলছি না। মাননীয় স্পিকার, আজকে এই জায়গাতে আমরা আবার দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আবার শুরু হচ্ছে। মাননীয় স্পিকার, একজন সরকার দলীয় একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় মিডিয়ার একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, এটা খুবই দুঃখজনক, ওনাকে জেলে নেওয়া হয়েছে একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায়। এবং মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন দাবি করছি, কারণ আমরাও বলতে ভয় পাই, কারণ আমরা যদি সরকারের সমালোচনা করি, কোনো প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, আমার এলাকার বাজেট দিয়ে বন্ধ করে দিবে না সেটার কিন্তু নিশ্চয়তা নাই।
সেই কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আমার জন্য আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়। আমি এই সংসদে অনুমতি নিয়ে কখনো বিরোধিতা হয় না, কখনো অনুমতি নিয়ে আমি আপনার বিরোধিতা করতে চাই। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আর দেয়া যাচ্ছে না, আপনাকে সর্বোচ্চ দেয়া হয়েছে, পরের বার প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ।